তো ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিলের এক তান্ত্রিক বলছিল যে এই ম্যাচের ভেতর এলিয়ানদের হামলা হবে আর তারা নেইমার ভিনিসিয়াসকে উঠাই নিয়ে যাবে। এলিয়ানরা ভিনিসিয়াসকে তো উঠাই তো রায় নাই, কিন্তু ভিনির উপর যে এলিয়ান ভর করছিল সেটা তার আজকে খেলা দেখে টের পাওয়া গেছে। দুইটা গোল পুরো ম্যাচে পুরো দাফায় বেড়াইছে, স্কটল্যান্ডের ডিফেন্সকে পুরো ছন্নছাড়া করে দিয়েছে। আর সাথে ব্রাজিল ছিল আজকে অনবদ্য কুনিয়া কুনিয়ার গোল পাওয়া, সাথে আমাদের কিং নেইমারের ফিরে আসা, সব মিলে আজকে ম্যাচটা ছিল পুরো 10-10 আমার জন্য। হয়তো ব্রাজিলের এই টিমটা দেখে মনে হতে পারে যে না, এই টিমে বিশ্বকাপ জেতার মতো ক্যাপাবিলিটি নাই, কিন্তু যখন আপনার কোচ থাকবে কার্লো আনচেলত্তি, তখন আপনি এই ভরসাটুকু রাখতে পারেন যে টিম যত দিন যাবে তত উন্নতি করবে। আর সেটাই টিমটা করতেছে, প্রতি ম্যাচে একটু 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 করে ইম্প্রুভমেন্ট করতেছে। আর এটাই কার্লো আনচেলত্তির জাদু। যেখানে আমরা মাদ্রিদ ফ্যান কিংবা ব্রাজিল ফ্যান যেই হই না কেন, আগে আমাদের একটা কোশ্চেন থাকতো যে ভিনি মাদ্রিদে একরকম আর ব্রাজিলে আর এক রকম, কিন্তু আনচেলত্তির আন্ডারে সেটা পুরো একদম স্ক্রিপ্টে পুরো চেঞ্জ হয়ে গেছে। ভিনি আসলে 10x ফিরে আসছে। আর এই ভিনিকে থামানো এক দুর্বিষহ কাজ হয়ে দাঁড়াবে ডিফেন্ডারদের জন্য। সাথে আমাদের এভরি সিঙ্গেল প্লেয়ার, পাকেতা ফার্স্ট ম্যাচটা খুব খারাপ বাজে খেলছিল, সেখান থেকে দুর্দান্ত কামব্যাক। সাথে ক্যাসিমির এখনও টপ যাচ্ছে, কিন্তু ব্রুনো গিমারেস কালকে যাচ্ছিল একদম টপ নস, দুইটা অ্যাসিস্ট, একদম ব্রিলিয়ান্ট টপ কোয়ালিটি অ্যাসিস্ট। সাথে পুরো মিডফিল্ডে তার দাফায় বেড়ানো সবটা ছিল দুর্দান্ত। আর রাফিনা ইঞ্জুরির পরে আমরা ভাবছিলাম যে আমাদের রাইট সাইডটার কী হবে, সেখানে একটা এক্সট্রিমলি ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার রায়ান আজকে দেখা যাচ্ছে যে সে এমন একজন লোক যে কোচ দল সে তাই করবে। আর এই দলের জন্য আমাদের এমনটাই দরকার। আর দিন দিন যে টিমের যে কেমিস্ট্রিটা বাড়তেছে, এই কেমিস্ট্রির জন্যই এই টিমটা হয়ে যাবে আরও বেশি অনবদ্য, আরও বেশি ক্যাপেবল। আর আমাদের ডিফেন্সের সমস্যা আছে আমরা সবাই জানি, কিন্তু তাও আমরা দুইটা ক্লিন শিট রাখলাম পর 2 ম্যাচে। আর সাথে অ্যালিসনের ক্যারিয়ারটা আমি চিনতে চাইবো না, অসাধারণ। আর সবচেয়ে অবাক হয়েছে আমি আজকে ড্যানিলোকে দেখে, কারণ তার আজকে টপ স্পিড ছিল 34 কিলোমিটার, মানে আউট অফ নো এয়ার ড্যানিলো ইজ হিয়ার। সাথে ডগলাস সান্তোস, 90s হেয়ার কাট, শান্তশিষ্ট, নো ট্যাটু, ওল্ড স্কুল, আর একদম চুপচাপে সে তার কাজটা করে যাচ্ছে। ওখানে কোনো হাইপ না, আমি চাই টিম কোনো এক্সট্রা হাইপ না হোক, কারণ টিমের প্লেয়াররা যাতে প্রেশারমুক্ত থাকে। তো ব্রাজিল যা খেলতেছে আমরা একটু আশা করতেই পারি। এখন সে পুরো ম্যাচে প্রথম থেকে স্কটল্যান্ড ওদের কাছে পজিশন রাখতেছিল, অ্যাটাকে আসার চেষ্টা করতেছিল, কিন্তু আজকে একটা দিন ব্রাজিল সবচেয়ে ভালো লাগছে কি, প্রেসিং ফ্রম দ্য ফ্রন্ট যে কতটা এফেক্টিভ সেটা আজকে ব্রাজিল হারে হারে বোঝাই দিচ্ছে স্কটল্যান্ডকে। সেটা আমরা রায়ান বলি, কুনিয়া বলি, ভিনিসিয়াস বলি, সবাই প্রেসিং ফ্রম দ্য ফ্রন্ট যে সময় করছে, ওদের ডিফেন্ডারদের কোনো পাসিং লেনই রাখে নাই, সামনে থেকে ম্যান টু ম্যান মার্কিং, তারপর প্রেসিং। আর ওই প্রেসিংয়ের কারণেই, রায়ানের ওই প্রেসিংয়ের কারণেই ডিফেন্ডারটা ভুল করে বসে, আর সেখান থেকে রায়ানের অ্যাসিস্ট আর গোল। আর ভিনিসিয়াস আজকে গোল সব শুরু করে। আর তারপরে ভিনিসিয়াস যখন দ্বিতীয়টা গোলটা করলো, সেখানেও ফ্রন্টের প্রেসের কারণেই তারা পজিশন লুজ করে। আর সেখানে আমি জানি না ওইটা হয়তো মনে হইতে পারে যে হ্যাঁ এটা ফাউল, ওটা 50-50 চান্স, তবে ওইরকম জায়গায় ওইরকমটা ফাউল ধরা আসলে ঠিক না। আমি হয়তো ব্রাজিল ফ্যানের জন্য আমার লাগতেছে ঠিক না, তবে সামহাউ ইট ইজ ফুটবল অ্যান্ড ইট ইজ হোয়াট ইট ইজ। ওইটা বাতিল হয়েছে, ওইটা একটু কন্ট্রোভার্সাল থাকবে। কিন্তু তারপরে যখন থার্ড গোলটা দিল ভিনিসিয়াস, মানে ভাই কি আমাদের আলামত শুরু হয়ে গেছে। ভিনিসিয়াসও বর্তমানে হেডে গোল করতেছে। আপনি লাস্ট কবে দেখছেন বলেন তো ভিনিসিয়াসকে হেডে গোল করতে? আমি কবে দেখছি আমার তো মনে নাই। আমি তো আজকে কত বছর ধরে ভিনিসিয়াসের খেলা দেখতেছি, আমার এটা মনে পড়তেছে না ভিনিসিয়াস কবে হেডে গোল করছে। কিন্তু ভিনিসিয়াস বর্তমানে হেডে গোল করতেছে। আর ওয়াট পজিশনিং ওইখানে, ভিনিসিয়াস না কোনো এক্সট্রা করছে না মুভমেন্ট, জাস্ট পিওর একটা পজিশনিং যে ওইখানে ডিফেন্ডার ক্যাচ করতে পারে না, আমি একটা সুন্দর জায়গায় আসে সুন্দরভাবে বলটা শুধু বেস্টের ভিতর পাঠাই দেয়। আর ওখান থেকে ব্রুনো গিমারেস ব্রিলিয়ান্ট অ্যাসিস্ট। তো সব মিলে আজকে ফার্স্ট ম্যাচ ছিল আমাদের স্বপ্নের মতো। যদি ভিনিসিয়াসের ওই গোলটা ডিসঅ্যালাউড না হতো, তাহলে হ্যাটট্রিক নেবে, তো তাহলে আরও স্বপ্নের মতো হইতো। তো ফার্স্ট হাফে আমরা ঠিকমতো পজিশন রাখতে পারছিলাম, কিন্তু আমরা গোলগুলো পাইছি করে, আমরা প্রেস করে ওদের পাসিং লাইনগুলো ব্লক করে, তবে ওরা প্রচুর আমাদের অ্যাটাক করছে, কর্নার কনসিড করছে আমরা, কিন্তু সেখানে আমাদের দানিলো আছে, সেখানে দানিলো, গ্যাব্রিয়াল, মার্কিনিয়াস সবাই নিজের কাজটা ভালো করছে, প্রতিটা কর্নারকে আমরা প্রতিহত করছি। আর এটা থেকে খুবই ভাই মনে শান্তি লাগছে। তবে একটা জিনিস কি, আমাদের দেখবেন যে আমাদের যখনই ওরা অ্যাটাকে আসতেছে তখন আমাদের মিডফিল্ডার ইজিলি বাইপাস হয়ে যায়। এটা কেন, আমাদের মিডফিল্ডের কন্ট্রোল কম। কারণ আমরা জানি যখন অপোনেন্ট আমাদের থেকে বেশি মিডফিল্ড খেলাবে, আমাদের মিডফিল্ডে আউট ক্লাস হয়ে যাচ্ছে, কারণ আমাদের মিডফিল্ডে ম্যান পাওয়ার কম। প্রতিপক্ষ যদি 4 জন মিডফিল্ড খেলায়, সেখানে আমরা খেলাচ্ছি 2 জন, সেখানে অবশ্যই মিডফিল্ডে আমরা আউট ক্লাস হবো, এটা স্বাভাবিক। অবশ্যই আমাদের মিডফিল্ডে নিয়ে একটু ভাবার জায়গা আছে। তবে অ্যালিসন কিছু দুর্দান্ত কিছু সেভ দিচ্ছে, ওর ওই সেভেরগুলোর কারণেই আজকে আমরা ক্লিন শিট রাখতে পারছি, তা আমাদের ক্লিন শিট রাখা সম্ভব ছিল না। তো বিগ শট আউট টু অ্যালিসন। আর এরপর আসি রায়ান।
আর রায়ানকে একটা স্পেশাল মেনশন দিতেই হয়, কেননা রায়ান যেভাবে খেলছে আজকে একদম আউট অফ দ্য বক্স, আউট অফ মানে হয় না সিলেবাসের বাইরে থেকে যে কোশ্চেনগুলো আসে, রায়ান ছিল সেরকম একজন ইনক্লুডেড প্লেয়ার আজকে। আমি আমি এই জিনিসটা সন্ধিয়ান ছিলাম যে আমাদের প্রেসটা কে করবে আসলে, কিন্তু রাফিনা যাওয়ার পরে রায়ানকে আজকে রায়ান ক্যান্সেলতে ইনক্লুড করছে। আর সে দেখাই দিয়েছে গত ম্যাচে যে কয়েক মিনিট খেলছিল সেখানে সে অতটা ইমপ্রেসিভ না থাকলেও আজকে তার যাত্রা ঠিকই চিনাই দিয়েছে। মানে রিলেন্টলেস প্রেসিং, মানে হয় না কিছু প্লেয়ার যে তোর কাজ খালি দৌড়াবি, কোচ যা বলবো তুই তাই করবি, ও হলো সেরকম প্লেয়ার। কোচে বলছে তুই মরবি তো মাঠাই মরে যাবে, ও আজকে সেরকমই করছে। মানে ও মনে হয় না কোনো থামছে ওকে উঠায় না আগ পর্যন্ত, একদম অনবরত প্রেসিং করে গেছে। আর ওর প্রেসিং এর কারণে বহুত বল উইন করছে সেখানে, আর সেখান থেকে আমরা গোলও পাইছি। এইটা আজকে আমাদের ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি আমি বলবো। আর এর হচ্ছে মাথাস কুনিয়া, আপনি হয়তো পুরো ম্যাচে কুনিয়াকে দেখবেন না, দু এক সময় দেখবেন, আবার দু এক সময় দেখবেন খুঁজে পাচ্ছেন না তাকে। যখন এই বান্দা টি বক্সের বাড়ি থেকে কেউ বল নিয়ে যাচ্ছে তখন হচ্ছে কোথা থেকে চলে আসতেছে আর ঠিক জায়গা ঠিক পজিশনে, আর তার ফিনিশিংগুলো কি এক্সক্লুসিভ। আপনি ওর আপনি ওর ম্যানুয়াল খেলা দেখেন, ও কিন্তু পাওয়ার শট নেয় কিন্তু ঠিক আছে, কিন্তু ওর যে ফিনিশিংগুলো দেখবেন আপনি, মানে হুপ আপ কোনো শট না, ওর শটগুলোকে একদম প্রিসাইজ, মানে মনে হয় যে বলটা শুধু গোলের ভিতরে পাস করে দিচ্ছে এরকম। তো এইখানে কুনিয়ার জাদুটা, আর আজকে কুনিয়ার গোলে ব্রুনোর অ্যাসিস্টার ক্রেডিটটা আমি একদম নিতে চাচ্ছি না। ব্রিলিয়ান্ট থিঙ্কিং আর প্লেয়ারকে যে ডস করে ওখানে পাসটা দেয়া, এক্সকিউজিটিভ, সুন্দর একদম ব্রিলিয়ান্ট। আর তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট ভিনিসিয়াস, আমি কি বলবো, মানে ভিনিসিয়াস হলো এই বিশ্বকাপে কালো অঞ্চল তুরুপের তাস, ব্রাজিলের তুরুপের তাস। যদি ব্রাজিল এই বিশ্বকাপ ভালো করতে চাই তাহলে ভিনি ফর্মে থাকা, ভিনি ফিট থাকার উপরে আর এক্সট্রা কিছু আমাদের চাই না এখানে। তারপরে যখন মেসি, এমবাপে, হালান্ড, রোনালদোকে নিয়ে কথা হচ্ছে সেখানে সেই ভিড় হয়তো ভিনিসিয়াসের নামটা ঠিক মতো উচ্চারণ হচ্ছে না, কিন্তু এই বিশ্বকাপে 3 ম্যাচে 5 জিএ, 4টা গোল 1টা অ্যাসিস্ট, সেটা কম কিছু না। আর ব্রাজিলকে একাই বারবার বাঁচাচ্ছে ভিনিসিয়াস, সেটা গোল করে হোক, অ্যাসিস্ট করে হোক, টিমের এফোর্ট দেওয়া হোক। আর এই সেই ভিনি যে কিনা মাদ্রিদে প্রেস করতে চায় না, আর সে বর্তমানে কুত্তার মতো প্রেস করতেছে, প্রেসিং ফ্রম দ্য ফ্রন্ট, মানে দলকে লিড করতেছে। তো এইটা থেকে আর স্বপ্নের কি হইতে পারে। আর আমি একটা জিনিস শিওর ছিলাম যে অ্যাঞ্চেলোত্তি আন্ডারে ভিনি ভালো করবে, কারণ ভিনির হয়তো জন্ম হয়েছে অ্যাঞ্চেলোত্তি আন্ডারে ট্রেন হওয়ার জন্য, কারণ অ্যাঞ্চেলোত্তির মতো ভিনি থেকে বেস্ট কেউ বের করতে পারে না এই পর্যন্ত। তো এইটা একদম একটা শিওর শট ছিলাম, কারণ মাদ্রিদে দেখে আসছি যে যে ভিনি মিসের পর মিস করতো সে সে হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। আর ব্রাজিল হয়ে ভিনি একদম ফর্ম ভালো চলতেছিল না, ব্রাজিল আসলে তার ফর্ম ড্রপ খাইতো। আর সেখান থেকে অ্যাঞ্চেলোত্তি আসার পর ভিনির একটা অন্য রূপ দেখতেছি আমরা, আর এটা হয়তো অ্যাঞ্চেলোত্তির জাদু। আপনি হয়তো বলতে পারেন যে টিম আসলে ভালো হচ্ছে, সেখানে টিম ভালো করছে, কেমিস্ট্রি বাড়তেছে, কিন্তু এখানে একটা জিনিস ভুলে যায় যে আমাদের কোচ অ্যাঞ্চেলোত্তির কথা। এই মানুষটা যে কত বড় জিনিয়াস, আমার মতে হি ইজ দ্য বেস্ট ম্যান ম্যানেজার অ্যান্ড হি ইজ দ্য বেস্ট গেম ওয়াইজ ট্যাকটিক্যাল ম্যানেজার দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন। এটা আমি কেন বলি, কারণ যখন আপনি দেখবেন যে অ্যাঞ্চেলোত্তি দাঁড়ায় আছে, সে শুধু তার ভুলসো করে ম্যাচের ভাগ্য বদলায় দেয় না। ব্রাজিল যখন প্রথম ম্যাচ খেললো, মিডফিল্ডে কম্বিনেশন ভালো না, আপ ফ্রন্টে আমরা কাজ করতে পারি নাই, সেখান থেকে সেকেন্ড ম্যাচে কী করলো, ছোট্ট একটা টুইক, বাকি সব ঠিকঠাক, জাস্ট রাইট ব্যাকে ইবানেজকে বসে দানিলোকে নামানো হইলো, আর আপ ফ্রন্টে কুনিয়াকে। এতে কি হইলো, আমাদের টিমে আমরা প্রপার একটা বক্সে প্লেয়ারও পাচ্ছি, আর আমাদের রাইট সাইডটা আবার না মরে গিয়ে রাইট সাইডটা আবার ফলো করা শুরু করছে, আবার সে ওভারল্যাপ করছে আমাদের ডিফেন্ডার এবং অ্যাটাকারের ভিতর, উইঙ্গারের ভিতর সে ওভারল্যাপটা হচ্ছে, আর সেখান থেকে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। আর এই ছোট্ট কাজটা করে, এই ছোট্ট ট্যাকটিক্যাল চেঞ্জটা করাই হলো অ্যাঞ্চেলোত্তির বিলিয়ান্স। এখানে অন্য কোনো কোচ কি করতে জানে না, কিন্তু এটাই অ্যাঞ্চেলোত্তির জাদু, যে সে তার টিমকে ধীরে ধীরে বিল্ড আপ করে। সে ভাঙাচোরা টিম নিয়ে যে কত ভালো করতে পারে সেটা মাদ্রিদ ফ্যান হিসেবে আমার থেকে ভালো আর কেউ জানে না। আর এই টিমটা নিয়েও সেরকমই সে করতেছে, ডে বাই ডে টিম ইমপ্রুভ করতেছে, টিম ভালো করতেছে, টিমের ভিতরে যে কেমিস্ট্রিটা আসলে বাড়তেছে। আর আজকে ম্যাচের সবচেয়ে মাহেন্দ্রক্ষণ কখন আসে, যখন নেইমার নামে। আমার মনে হয় কোনো ব্রাজিল ফ্যান ওই টাইমে কথা বলতে পারছিল, হয় সবার চোখে জল ছিল, নয় সে চুপ হয়ে গেছিল, এর বাইরে আর কিচ্ছু না। পুরো মাঠ নেইমারকে একদম স্বাগত জানাচ্ছে স্ট্যান্ডিং ওভেশন দিয়ে। আর যখন কুনিয়া উঠে আসছিল নেইমারের জন্য, কুনিয়া থেকে খুশি মানুষ হয়তো কেউ ছিল না, কুনিয়ার হাসিটা কি দিয়েছিল, মানে কুনিয়া জানে যে কে আসতেছে সাথে। আর যখন নেইমার নামলো মাঠে, সে 14 মিনিট খেলছে, 3টা কি পাস, সেখানে ভিনিসিয়াস যদি এটা ফিনিশ করতে পারতো তাহলে ভিনিসিয়াসের হ্যাটট্রিকটা হয়ে যাইতো, কিন্তু আনফর্চুনেটলি সে ফিনিশ করতে পারে নাই। বাট হোয়াট এ ম্যাচ উই হ্যাভ উইটনেসড। আর এটাই ব্রাজিল, অ্যান্ড দিস ইজ কার্লো আনচেলোত্তিস ব্রাজিল। আর এই ব্রাজিলটাকে আমরা দেখতে চাচ্ছি আর দেখতে পাবো আমরা সামনে।
আর নেইমারকে আসার পরে মানে প্রপার যে যোগাবনিত যে স্টাইলটা, সাম্বা যে স্টাইল অফ ফুটবল, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। আর এটা আসলে আমরা দেখতে চাই, অ্যান্ড দিস ইজ হোয়াট গোয়িং টু হ্যাপেন ইন ফিউচার। তো আমার মতে উই হ্যাভ প্লেড এ 10-on-10 ম্যাচ। তবে একটা জিনিস আজকে বলবো যে ক্যাসেমিরো পারফরমেন্সটা আমি মোটেও খুশি না। তবে হ্যাঁ, কখন ক্যাসেমিরো কাজে লাগে, যখন আমরা ডিফেন্সটা রেস্ট করে, মানে যখন আমরা একদম স্টিল মোডে আছি, আমরা লিডটা প্রোটেক্ট করতে হবে কিন্তু আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না, তখন আসে যে একটা এক্সট্রা ডিফেন্ডারের দরকার হয়, তখন আসে ক্যাসেমিরোর কাজটা। ওভারঅল ক্যাসের পারফরমেন্স নিয়ে এখন আমি খুশি না, কারণ ম্যানিউ তো সে এই সিজনে যা শো করে আসছে তার হাফও সে এখনো শো করতে পারে নাই। তো উই ওয়ান্ট মোর ফ্রম ক্যাসেমিরো। আর বাদ বাকি আজকে অসম একটা ম্যাচ। আর ভিনিসিয়াস কথা কি বলবো, দিন দিন সে নিজেকে নিজে ছাড়াই যাচ্ছে। আর সত্যি সত্যি সে এবার টেনেক্সটা করেই ছাড়বে, তার তার পারফরমেন্সে সে এটার ইঙ্গিত দিচ্ছে। যাতে রায়ান, অসম ইনক্লুড, আর রাফা আসলে টিমটা হয়ে যাবে সোনায় সোহাগা। তো হ্যাঁ, এটা আজকে রিভিউ ছিল। আর ব্রাজিল ম্যাচ নিয়ে নেইমারের ফিরে আসা নিয়ে আপনার কি মন্তব্য, অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর বিশ্বকাপ সব খবরাখবর পেতে সাথে থাকুন তপুস মাদ্রিদ অ্যান্ড বিয়ন্ডের।